আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোই আছো। আজকে আমরা শুরু করলাম পঞ্চম অধ্যায়, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। আমরা বেসিক দিয়ে আজকে শুরু করি। পুরো ক্লাসটাই আমরা আজকে বেসিক করব। ক্ষুদ্র সঞ্চয় এটা কি? ক্ষুদ্র পরিমাণ অর্থ কোনো ব্যাংকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর অথবা কিস্তি হিসাবে জমা রাখলে তাকে ক্ষুদ্র সঞ্চয় বলে। কিস্তি ব্যাংকে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হয় সেটিই হলো কিস্তি। মুনাফা ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে। সেখানে থেকে মুনাফা অর্জন করে। সেই মুনাফার অর্থ থেকে ব্যাংক আমানতকারীকে নির্ধারিত যে পরিমাণ টাকা দেয় তাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ। মুনাফার প্রকারভেদ। মুনাফা দুই ধরনের হতে পারে, যথা সরল মুনাফা, যাকে আমরা ইংলিশে বলতে পারি সিম্পল ইন্টারেস্ট, এবং চক্রবৃদ্ধি মুনাফা, যাকে বলতে পারি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট। কিস্তি সংখ্যা ও মোট জমার মধ্যে সম্পর্ক, এটা সূত্র আকারে প্রকাশ করছি আমরা যে y=mx+c, অর্থাৎ মোট জমা। এখানে y হলো মোট জমা ইকুয়াল কিস্তির পরিমাণ। এখানে x হলো কিস্তির, m হলো কিস্তির পরিমাণ এবং x হলো কিস্তির সংখ্যা, প্লাস c হলো প্রারম্ভিক মূলধন। আমি এখানে লিখে দিছি যে x সমান কিস্তির সংখ্যা, m সমান কিস্তির পরিমাণ, c প্রারম্ভিক মূলধন অথবা জমা, এবং y মোট জমা। এই y দ্বারা আমরা মোট জমা বুঝাইছি। মুনাফার হার নির্ধারিত চুক্তি অনুযায়ী 100 টাকা জমা রাখলে 1 বছর পর ব্যাংক জমাকৃত 100 টাকা বাদে যে পরিমাণ টাকা জমাকারীকে ফেরত দিবে তাই শতকরা বার্ষিক মুনাফা বা মুনাফার হার। একে আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা ও মুনাফা আসলের মধ্যে সম্পর্ক। যদি আসল পি, মুনাফার হার আর, সময় এন এবং আই হয়, তবে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, অর্থাৎ আই পি আর এন। এখানে আই দ্বারা আমরা মুনাফা বুঝিয়েছি, আসল হইল পি, মুনাফার হার হইল আর এবং সময় হইল এন। আবার মুনাফা আসল এখানে হাইপেন, এটা বিয়োগ না, তোমরা বিয়োগ মনে করো না। মুনাফা আসল ইকুয়াল টু আসল প্লাস মুনাফা, অর্থাৎ মুনাফা আসলকে সাংকেতিক ভাষায় এ দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু আসলকে প্রকাশ করা হয় পি দ্বারা এবং মুনাফাকে আই দ্বারা, ইকুয়াল এই পি এর জায়গায় রেখে দিছি আই আমাদের আছে পি আর এন, তাহলে আমরা লিখতে পারি পি আর এন ইকুয়াল, এখানে আছে পি, এখানে আছে পি কমন নিয়েছি, তাই এখান থেকে এক লিখেছি, প্লাস এখান থেকে আর এন লিখেছি। তাহলে আমরা সরাসরি এটাও লিখতে পারি এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন। এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে সময়কাল বলে। সময়কাল মাস, বছর ইত্যাদি হতে পারে। সময়কালকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রারম্ভিক মূলধন, যে মূলধন দিয়ে প্রথমে শুরু হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে, একে পি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন, একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে, অর্থাৎ যে লাভটা হবে সেটা যদি আবার আগের মূলধনের সাথে যোগ হয় তাহলে আবার নতুন করে মূলধন সৃষ্টি হয়, ওইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পেয়েছি, অঙ্ক করার সময় আমরা এই সূত্র ব্যবহার করব। তো এখানে পি ইকুয়াল টু মূলধন, আর ইকুয়াল টু চক্রবৃদ্ধি মুনাফার হার, এন ইকুয়াল টু সময়। সরল মুনাফা, যাকে সিম্পল ইন্টারেস্ট বলা হয়, শুধু প্রারম্ভিক মূলধনের উপর
যে মুনাফা দেওয়া হয় তাকে সরল মুনাফা বলে। সূত্র হলো সরল মুনাফার I ইকুয়াল টু PRN। চক্রবৃদ্ধি মুনাফা কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সাথে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসাব করে যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। ইয়াকে সি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হলো চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল টু এ মাইনাস পি সমান, আমরা এর মানটা আগে পেয়েছি দেখিয়েছি আমি, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এখন আমরা যদি এখান থেকে পি কমন নেই তাহলে আমাদের পি থাকলো, এখানে থাকে 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস এই পি যেহেতু আমরা কমন নিয়ে গেছি এখানে, তাহলে এখান থেকে 1, তাহলে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1। আমরা সরাসরি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আমরা এটাও লিখতে পারি সরাসরি, এত ব্যাখ্যা না লিখলেও হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু চক্রবৃদ্ধি মূলধন মাইনাস প্রারম্ভিক মূলধন। এটা বাংলায় বললে সূত্র এটা আসে। ক্রয় মূল্য, কোনো পণ্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় মূলধনকে ওই পণ্যের ক্রয় মূল্য হিসেবে নির্ধারণ করা হয়। অর্থাৎ তুমি কোনো একটা জিনিস কিনবা, নগদ টাকা দিয়ে যেটা কিনলা ওইটাই হলো ক্রয় মূল্য। বিক্রয় মূল্য, কোনো পণ্য যে মূল্যে বিক্রয় করা হয় তাকে ওই পণ্যের বিক্রয় মূল্য বলে। অর্থাৎ তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলা, তুমি 120 টাকায় বিক্রি করলা, এই 120 টাকা হলো বিক্রয় মূল্য। লাভ, কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে ওই পণ্য বিক্রয়ের ফলে লাভ হয়। লাভের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। ক্ষতি, কোনো পণ্যের ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ওই পণ্য বিক্রয়ের ফলে ক্ষতি হয়। অর্থাৎ ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বেসিক বুঝিয়ে এলাম, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ অঙ্ক করাবো, তোমরা এগুলো ভালো করে পড়ে নিবা।